ক্রনিক ডিজিজের মতো অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ, যে কোনো ক্রনিক ডিজিজ, নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজ যেগুলোকে আমরা বলি, সেগুলো কিন্তু ক্রনিক মানে সেগুলো থেকেই যায়। ইনহেলার যদি যথাযথ ইউজ করে তাহলে কিন্তু এই সিমটমসগুলোকে একদম কন্ট্রোল করা যায়। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাক্তার এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। दोस्तों, अस्थमा यानी दमा एक दीर्घकालिक फेफड़ों की समस्या है, जिस वजह से खांसी, घरघराहट, सांस लेने की तकलीफ और सीने में जकड़न होती है। और इस बारे में चर्चा करने के लिए आज महानगर के प्रसिद्ध पल्मोनोलॉजिस्ट नन अदर देन डॉक्टर अरूप हालदार जी हमारे बीच मौजूद हैं। एक बात मैं बताना चाहूँगा कि डॉक्टर अरूप हालदार CMRI से जुड़े हुए हैं और आज हमारे बीच उपस्थित हैं। दादा प्रथमे तो वेलकम टू आवर चैनल। থ্যাংক ইউ ফর ইনভিটেশন। দাদা জি, সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি অ্যাস্থমা। এই অ্যাস্থমা জিনিসটা কি এবং কিভাবে তোমরা এটাকে মানে ডায়াগনোস করো আর কি? তো অ্যাজমা আমরা বলি যে ABC এই তিনটে লেটার দিয়ে আমরা ডিনোট করার চেষ্টা করি। A ফর এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, অর্থাৎ এয়ারওয়ে আমাদের খুব সংবেদনশীল হয়ে যায়, যে কোনো ধরনের অ্যালার্জেনে সেই এয়ারওয়ে সংকুচিত হতে চায়, কনস্ট্রিকশন হয় এয়ারওয়ের। সো দ্যাট ইজ কল্ড এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। দ্বিতীয় হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, এবং এই যে কনস্ট্রিকশন হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্রঙ্কো অর্থাৎ হচ্ছে আমাদের শ্বাসনালী, কনস্ট্রিকশন মানে সংকোচন, এই সংকোচনটা বেশ কিছুদিন স্থায়ী হতে পারে। এবং তার সঙ্গে C ফর ক্রনিক ইনফ্লামেশন, মানে এই অ্যাজমা পেশেন্টে দেখা যায় যে এয়ারওয়েতে একটা ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে, অর্থাৎ যে কোনো ধরনের অ্যালার্জেন যাতে সাধারণ মানুষ সংবেদনশীল নয়, অ্যাজমাটিক পেশেন্টের এয়ারওয়ে সেই সব অ্যালার্জেনে সংবেদনশীল হয়, কনস্ট্রিক্টেড হয়ে যায় এবং বারবার এই ঘটনা ঘটতে থাকে, এবং তার ফলে তার শ্বাসকষ্ট, কাশি, বুকে সাঁই, বুকে চাপ ধরা, এই সব সিমটমসগুলো হতে থাকে। ওকে। আর যখন এই সিমটমগুলো মানে ধরা পড়ছে একজন মানে নর্মাল পিপলের বা কমন ম্যান যারা রয়েছে, তারা কিভাবে এই সমস্যাকে মানে ম্যানেজ করতে পারবে আর কি? তা যখন একজন পেশেন্টের অ্যাজমা আমরা ডায়াগনোসিস করি, তখন কয়েকটা সিমটমসের উপর বেস করে করি। ইউজুয়ালি পেশেন্টরা যেটা বলেন যে একটা শ্বাসকষ্ট হয়,
শ্বাসকষ্টটা ইন্টারমিটেন্ট, অর্থাৎ বছরের সব সময় থাকে না, হয়তো একটা পার্টিকুলার সিজনে আসে এবং তারপরে চলে যায়, সম্পূর্ণরূপে পেশেন্ট নর্মাল হয়ে যান। সুতরাং একটা ট্রিগার থাকে, সেটা শীতকাল হতে পারে, বর্ষাকাল হতে পারে, যখন এই শ্বাসকষ্টটা শুরু হয়। তার সাথে বুকে সাঁই হয়, তার সাথে একটা বুকে চাপ ধরে, তার সঙ্গে কাশি হয়, কফ বেরোতেও পারে, নাও বেরোতে পারে, এবং তাদের ইউজুয়ালি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, নাও থাকতে পারে, বাট ফ্যামিলি হিস্ট্রি ইউজুয়ালি থাকে, এবং একটা অ্যালার্জির হিস্ট্রি তারা নিজেরাই দেন। তারা বলেন যে ধুলোর সংস্পর্শে এলে অথবা যে কোনো স্ট্রং গন্ধে, ধূপকাঠির গন্ধে তাদের এই শ্বাস প্রশ্বাসের কষ্ট বেড়ে যায়। তা যখন এই রকম সিমটমস নিয়ে আসে তখন আমরা একটা পালমোনারি ফাংশন টেস্ট করাই, তাতে দেখা যায় যে অবস্ট্রাকশন আছে, এবং ইনহেলার দেওয়ার পর সেই অবস্ট্রাকশনে একটা রিভার্সিবিলিটি আছে, অর্থাৎ অবস্ট্রাকশনটা অনেকটাই লাঘব হচ্ছে। যখন আমরা এইগুলো দেখি তখন আমরা পেশেন্টকে একটা অ্যাজমা বলে লেভেল করি এবং তার ট্রিটমেন্ট শুরু করি। তুমি যে বলে ইনহেলার দেওয়া হয়, তার সাথে কি কোনো ওষুধও দেওয়া হয়? মানে যখন আমরা টেস্ট করি তখন একবার ইনহেলার ছাড়া টেস্ট করা হয় এবং আরেকবার ইনহেলার দিয়ে টেস্ট করা হয়। এর মাধ্যমে আমরা দেখি যে ইনহেলার দেওয়ার পরে তার শ্বাসকষ্ট কতটা কমছে কিংবা তার শ্বাসনালী কতটা প্রসারিত হচ্ছে। এটা FEV1 বলে একটা প্যারামিটারস আছে, সেটার ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করি ইনহেলারের পরে। সেটা যদি দেখা যায় যে 12% অ্যান্ড 200 ml এর ওপর বাড়ছে আফটার ইনহেলেশন, তাহলে আমরা এই পেশেন্টকে অ্যাজমা বলে লেভেল করতে পারি। এই অ্যাজমা কেন হয়? অ্যাজমা আমরা বলি যে একটা তো জেনেটিক ফ্যাক্টরস থাকেই, তার উপর একটা এনভায়রনমেন্টাল ট্রিগার্স থাকে, এবং তারা প্রিডিসপোজ টু ভেরিয়াস কাইন্ডস অফ অ্যালার্জেন্স হয়। অর্থাৎ আমি যেটা বললাম যে অ্যালার্জেনে হয়তো একজন সাধারণ মানুষ সংবেদনশীল নয়, সেই অ্যালার্জেনই একজন অ্যাজমাটিক পেশেন্ট সংবেদনশীল। হ্যাঁ, সুতরাং তারা যখন এই উপযুক্ত এনভায়রনমেন্টে আসেন, যখন ধুলো, মোল্ড কিংবা বিভিন্ন ধরনের অ্যালার্জির সংস্পর্শে আসেন, তখন তাদের এই ডিজিজটা প্রেসিপিটেট করে। আমরা শুনেছি যে অ্যাজমা সারে না, এরকম একটা প্রচলিত কথা চলে আসছে, তুমি কি বলতে চাইবে? তো যে কোনো ক্রনিক ডিজিজের মতো অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ। যে কোনো ক্রনিক ডিজিজ, নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজ যেগুলোকে আমরা বলি, সেগুলো কিন্তু ক্রনিক মানে সেগুলো থেকেই যায়, সেগুলোর কিওর সম্ভব না, সেগুলোর কন্ট্রোল সম্ভব। যেমন কারো যদি সুগার হয়, কারো যদি প্রেশার হয়, সেটা কি কখনো কিওরড হবে? সেটা হবে না, কন্ট্রোল হবে উইথ মেডিকেশনস। সুতরাং অ্যাজমার ক্ষেত্রেও তাই একই কথা খাটে, বাট অ্যাজমা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওষুধ বন্ধ করা যায়। সেটা একজন ডাক্তারেরই করা উচিত। পেশেন্ট নিজে ভালো আছেন, বন্ধ করলে তার অ্যাজমা অ্যাটাক প্রিসিপিটেট করতে থাকে। আমরা যেটা ফলো করি যে একজন অ্যাজমা পেশেন্টকে যখন ওষুধ শুরু করি, আমরা 3 মাস পরে তাকে আবার আসতে বলি। তিনি যদি ভালো থাকেন, আমরা ওষুধের ডোজ রিডিউস করতে থাকি। ক্রমাগত রিডিউস করার পরে যখন দেখি যে একদম মিনিমাম ডোজেও তাকে 6 মাস ভালো রাখা গেছে, তখন কিন্তু আমরা ওষুধ বন্ধ করে দিই। সুতরাং অ্যাজমার ক্ষেত্রে ওষুধ বন্ধ হতে পারে তাদেরই যারা নিয়মিত ওষুধ ইউজ করছেন। মানে নিয়মিত ওষুধ খেতে থাকলে তাহলে অ্যাজমা বন্ধ হতেও পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাচ্চা বয়সেও অ্যাজমা প্রেসিপিটেট করে। তারা যখন অ্যাকচুয়ালি বড় হয়, তারা অনেক সময় দে আউটগ্রো দেয়ার অ্যাজমা, কিন্তু কার হবে না হবে সেরকম কোনো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়। সুতরাং আমরা অ্যাজমা পেশেন্টদের এটাই বলবো যে আপনি ওষুধটা ঠিকঠাক ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাজমার ওষুধের ডোজ রিডাকশন বা বন্ধ হওয়ার চান্সটা কিন্তু প্রবল থাকবে। যদি কেউ ঠিকঠাক ইউজ না করে, তাহলে আমরা রোগের পিছনে ছুটছি, সুতরাং কখনই সেটাকে বন্ধ করা যাবে না। অ্যাজমাটা কি একটা লাইফস্টাইল ডিজিজ বলা যেতে পারে? না, অ্যাজমা লাইফস্টাইল ডিজিজ সম্পূর্ণভাবে নয়, কেননা লাইফস্টাইল ডিজিজের যে বিভিন্ন রকম ডিজিজগুলোকে আমরা বলি, তাতে আমাদের বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জেসের জন্য সেই ডিজিজগুলো ডেভেলপ করে। তা অ্যাজমার একটা জেনেটিক ফ্যাক্টরস থাকে, প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, তারপরে যখন এনভায়রনমেন্টাল এক্সপোজার হয় তখনই ডেভেলপ করে। সুতরাং সেই অর্থে বলতে গেলে অ্যাজমা লাইফস্টাইল ডিজিজ নয়, বাট ডেফিনেটলি লাইফস্টাইল যদি পুয়ার হয়, অ্যাজমার কন্ট্রোলও পুয়ার হবে। মানে লাইফস্টাইল পুয়ার হওয়ার জন্য কারো যদি ওবেসিটি হয়, কারো যদি অতিরিক্ত অ্যাডিকশন মানে স্মোকিং যদি হয়, তাহলে এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু অ্যাজমাটাও কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় তখন। আর সিএমআরআই এই মানে চিকিৎসা কিভাবে করছে আর কি? সিএমআরআইতে এই অ্যাজমা ট্রিটমেন্টে তো আলাদা করে মানে আমাদের তো সবসময় অ্যাজমা পেশেন্ট আমরা দেখে চলেছি, এবং আমাদের যে বড় টিম আছে তারা সবসময় অ্যাজমা একটা মেন চাঙ্ক অফ আওয়ার পেশেন্টস, এবং অ্যাজমার যে টেস্ট যেগুলো দরকার, যে সব রকম যাবতীয় টেস্ট সিএমআরআইতে হয়, এবং এর যে ট্রিটমেন্টের জন্য যা যা দরকার, ইনহেলার্স, আমরা এখন বায়োলজিক্স ইউজ করছি, সেগুলো অ্যাজমাকে মানে অনেকভাবে
নির্মূল করতে সাহায্য করে অ্যাকচুয়ালি। তা সেই রকম সব কিছুই অ্যাভেলেবেল এবং নিত্যদিন আমরা অ্যাজমা পেশেন্টের পরিষেবা দিয়ে চলেছে। আর ডাক্তারবাবু, এই মুহূর্তে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আপনাকে দেখছে বা শুনছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? সুতরাং কারো যদি রেকারেন্ট শ্বাসকষ্ট কিংবা বুকে একটা সাঁই সাঁই ভাব কিংবা কাশি কিংবা নাক দিয়ে জল পড়া, অ্যালার্জির সিমটমস, ফ্যামিলি হিস্ট্রিতে এই ধরনের সিমটমস থাকে, তা ডেফিনেটলি তাকে ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখিয়ে পালমোনারি ফাংশন টেস্ট করিয়ে একটা ইনহেলার নেওয়া উচিত। ইনহেলার যদি যথাযথ ইউজ করে তাহলে কিন্তু এই সিমটমসগুলোকে একদম কন্ট্রোল করা যায়। অ্যাজমা এখন এমন একটা ডিজিজ যাকে ফুললি কন্ট্রোল করা সম্ভব এবং অ্যাজমা পেশেন্টের লাইফস্টাইল নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হওয়া উচিত নয়। সে চাইলে এভারেস্টেও যেতে পারে, সে চাইলে ম্যারাথনও করতে পারে, কিন্তু তাকে যথাযথ ওষুধ ইউজ করতে হবে এবং ইনহেলারই এর মেন ওষুধ, সেটাকে কিন্তু নিতে হবে। এই নিয়ে কোনো ধরনের কোনো অপপ্রচার কিংবা কিছু সংশয় রাখলে চলবে না। ইনহেলার ডাইরেক্টলি লাংসে যায় এবং অনেক কম ডোজেই অ্যাজমাকে কিন্তু কন্ট্রোল করতে পারে এই বলার। এবং যথাযথ যদি কেউ সতর্ক থাকে তাহলে কিন্তু অ্যাজমা আর এখনকার সেরকম কোনো মানে লাইফ থ্রেটনিং ডিজিজ নয়, যদি কেউ যথাযথ ট্রিটমেন্টের মধ্যে থাকেন। तो दोस्तों, ये थी आज की वीडियो। अगर आप इस चैनल पर नए हैं तो इस चैनल को लाइक और सब्सक्राइब करना ना भूलें। फिर मिलते हैं अगले किसी वीडियो में। तक तो वो हमारे साथ কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।